আমরা যখন দেখতে পাচ্ছি ইরান মোটামুটিভাবে হুমকির বিপরীতে দাঁড়িয়ে, আগ্রাসনের বিপরীতে দাঁড়িয়ে তারা আসলে তাদের জায়গা থেকে নিজেদের সুরক্ষা রাখার জন্য যতটুকু জবাব দেওয়া যায় সেটা করছে, যেমনটা মোহাম্মদ কামরুজ্জামান বলছিলেন যে তাদের উপর চাপিয়ে দেওয়া যে হামলা, সে হামলা প্রতিহত করার চেষ্টা তারা করছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এক্ষেত্রে আর কিছু না হোক ইরানের মনোবল না ভাঙলেও পারত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌদির বক্তব্য উত্তেজনা বাড়লে ইরানেরই বড় ক্ষতি হবে। কাতারের বক্তব্য ইরান একটা বেঈমান রাষ্ট্র বা বিট্রায়াল তিনি বলেছেন। মানে এই বক্তব্যগুলো আসলে ঠিক এই মুহূর্তে কেন আসছে? আবার কখনো কখনো আমরা শুনি যে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে কোথাও না কোথাও বাইরে থেকে তারা আসলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। আপনি আসলে কি বলবেন? মানে আমরা সৌদির খুব কঠোর ভাষা দেখতে পাচ্ছি না, তুরস্কও বলছে যে তারা কেবল যুদ্ধের আগুন থেকে বাঁচতে চায়। আপনার পর্যবেক্ষণ? আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, আমরা সবাই জানি যে তারা সম্পদে সমৃদ্ধ, কিন্তু পাশাপাশি তাদের মানব সম্পদের পরিমাণ খুব কম। তো এত বেশি সম্পদ তাদের থাকার কারণে এই সম্পদকে রক্ষা করার জন্য তাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন, কিন্তু নিজেদের মানব সম্পদ না থাকার কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা তাদেরকে হায়ার করতে হয়েছে। এবং যখন হায়ার করতে হয়েছে তখন তাদের কাছে ন্যাচারাল চয়েস ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে কম বেশি এই সবগুলো দেশেরই হয় সরাসরি প্রতিরক্ষা চুক্তি আছে, না হলে কোনো না কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সমঝোতা বা কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সেইটা তাদের নিজেদের স্বার্থেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের চুক্তি করে রেখেছে। ইরান, ইরাক, তুর্কি, তারপর আপনার ইজিপ্ট, এই সমস্ত দেশের আপনার যেহেতু কিছুটা জনবল আছে, এদের নিজেদের সামরিক বাহিনী আছে, সুতরাং তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, তাদের নিজেদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এখন নিজস্ব প্রতিরক্ষার স্বার্থেই তারা এখন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াবে। এবং সবগুলো দেশে আপনি এটাও জানেন যে সেখানে মার্কিন সামরিক স্থাপনাও আছে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে তো একটা প্রশ্ন আসতেই পারে, মানে প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো বড় দেশগুলো, এবং সেটা আমাদের নৈতিকভাবে স্তব্ধ করে দেবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মানে এই বিষয়টা আসলে কতটা গ্রহণযোগ্য? এটা নৈতিকতা একটা প্রশ্ন, কিন্তু আপনার জাতীয় স্বার্থটাও তো দেখতে হয়। আচ্ছা, আপনি যদি একটু পেছনে ফিরে দেখি তাহলে ৭৩ সালে আপনার যখন ইসরায়েলের কাছ থেকে আরব দেশগুলো আক্রমণের শিকার হলো এবং যখন তারা তেল বিক্রি প্রায় বন্ধ করে দিতে চাইলো, তখন কিন্তু ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে তেল বিক্রি করেছে। তার মানে তখন সে আরব দেশগুলোর সঙ্গে অ্যালাইন্ড হয়নি। ইসলামী বিপ্লবের পরে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে এবং তখন থেকে এই আজ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র বিরোধী একটা অবস্থান নিয়েছে। বুঝতে পারছি। মাহফুজ সাহেবের কাছে একটু প্রশ্ন ছিল। এখানে এটা তো আসলে যুদ্ধ না, এটা মানে এক ধরনের আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা চলছে ইরানের উপরে। কয়েকদিন আগেও আমরা দেখলাম ভেনিজুয়েলার উপরে হামলা এবং মাদুরোকে ধরে নিয়ে যাওয়া হলো তার সপরিবারে। এইটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভেনিজুয়েলার সম্পদ, খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া এবং এখানে ইরানের খনিজ সম্পদ নিয়ে যাওয়া। তো এইটা যখন আমেরিকার মতো একটি সাম্রাজ্যবাদী শক্তির যখন এইটাই আকাঙ্ক্ষা থাকে যে অন্য দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বা খনিজ সম্পদের উপরে নিয়ন্ত্রণ তার কাছেই রাখবে, তাহলে এই রকম একটা সাম্রাজ্যবাদী শক্তিকে বিশ্বাস করার মতো কোনো জায়গা অন্যান্য দেশ যারা করছে, পরবর্তীতে তাদের উপরে এই হামলাটা হবে না, এটা কি মেনে নেওয়া যায় বলেন তো? মাহফুজুর রহমান, চমৎকার একটা বিষয়। এখন বাস্তবতা হলো যে স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে, যখন দ্বিপাক্ষিক যে বিশ্ব ব্যবস্থা ছিল সেটার মধ্যে ভাঙন ধরে এবং যুক্তরাষ্ট্র একচেটিয়া ভাবে বিশ্বের মোড়ল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন থেকে আসলে যে আন্তর্জাতিক ব্যবস্থা আমরা ছিলাম, অর্থাৎ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অধীনে যে বিশ্ব ব্যবস্থা ছিল, সেটার মধ্যে একটা চির ধরেছে।
এবং এই এখনকার যেগুলো সিমটম আমরা দেখছি, ভেনেজুয়েলা, ইরান, এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি কিউবার নাম উল্লেখ করেছে। Right. এইগুলো সবই কিন্তু সেই বিশ্ব ব্যবস্থাটা যে অকার্যকর হয়ে গেছে তারই একটা প্রতিফলন। বহুদিন থেকে কিন্তু এই যে জাতিসংঘের আপনার নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য আছে, জি। এইটা রিফর্মের জন্য কিন্তু প্রায় প্রত্যেকটা দেশই কথা বলে আসতেছে, এবং এই আন্তর্জাতিক ব্যবস্থারও রিফর্ম তারা চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত রিফর্ম হয়নি, এবং সেই পুরনো ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু আরো বেশি প্রমাণিত হচ্ছে যে পুরনো ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। খুব স্পষ্ট করে বললেন, মানে আমরা এই পর্যায়ে খুব বলা যেতে পারে একটা বেফাস মন্তব্য একটু শোনাতে চাই। এটা এখন থেকে ঠিক ঘন্টা তিনেক আগের ঘটনা। এটা আল জাজিরা প্রতিবেদন তৈরি করেছিল। সেখানে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের একটা স্টেটমেন্টকে তুলে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে কয়েকটা লাইন একটু শোনাতে চাই, এবং তারপর অধ্যাপক এ কে মতিউর রহমান আপনার কাছে আসবো। আমরা সিনেটর গ্রাহামের যে বক্তব্যটা জানতে পাচ্ছি, তিনি বলছেন আগামী 2 সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলা আরও বাড়বে, এবং ইরানের যে বর্তমান শাসক শ্রেণী তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন এই লেকগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এবং তারা আসলে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, এবং ভেনেজুয়েলা ও ইরানের বিশ্বের মোট তেলে যেহেতু 31% মজুদ রয়েছে, আমরা তার অংশীদারিত্ব পেতে যাচ্ছি। চীনের জন্য এটা দুঃস্বপ্ন হবে, এবং আমাদের জন্য হবে এটা ভালো বিনিয়োগ। তার বক্তব্যের শিরোনাম ছিল আমরা অনেক অর্থ পেতে যাচ্ছি। অধ্যাপক মতিউর রহমান, যখন রিপাবলিকার একজন সিনেটর লিন্ডসে গ্রাহামের মতো ব্যক্তি এরকম মন্তব্য করেন, স্পষ্ট করে বলে দেন তাদের এই হামলার মোটিভটা কি, তখন আসলে কোনো কিছু বলতে তো আর বাধা থাকে না যে তাদের উদ্দেশ্যটা কি। মানে এই জায়গা থেকে বিশ্ব কোন ধরনের বার্তা পেল এবং কি ধরনের প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে, কারণ পুরো বিষয়টা তো আসলে সবার সাথে স্বার্থ জড়িত। এখানে আসলে যেটা বলেছেন, এই কথাটা উনি বলেছেন, কিন্তু মুগ্ধ করেছে যে তাদের উদ্দেশ্যটা একটি আচ্ছা, আমি আপনার কথাটা না আরেকটু স্পষ্ট করে শুনতে চাই। যদি আবার পুনঃসংযোগটা নেন তাহলে খুব ভালো হয়। আমি এই কথাটাই একটু জনাব কামরুজ্জামান আপনার মন্তব্যটা একটু জানতে চাই, আসলে লিন্ডসে গ্রাহামের এই বক্তব্যটা। জি। সব মিলিটারি অপারেশনের পিছনেই আপনার একটা ইকোনমিক স্বার্থ জড়িত থাকে। এটা মিলিটারিলি ওনারা এগুলোকে অ্যাচিভ করেন। তো যে মন্তব্যটা করেছে এটা মানে বেফাস হলেও মনে হয় ওদের মনের কথাই ওরা বলে দিয়েছে। একদম। কারণ আপনার ভেনেজুয়েলা এবং ইরান এরা কিন্তু আপনার ওপেক কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওদের কাছে তেলের মজুদ এবং বিভিন্ন খনির মজুদ। তো এগুলো যদি ওরা মানে এভাবে দখল করে নিতে পারে তাহলে তো মানে এই যুদ্ধ ওদের জন্য উইন, আর যাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য উইন লুজ। বাট এখন যেটা আমরা অবস্থা দৃষ্টে দেখছি, আমার কাছে তো মনে হচ্ছে যে এটা লুজ লুজ সিচুয়েশনের দিকেই এগুচ্ছে। কারণ যত সহজভাবে ওরা ভেবেছিল যে ভেনেজুয়েলাতে যেরকম ভাবে ইজিলি চলে গেছে ওভারনাইট, এটা ইরানের কাছে এত সহজ হবে বলে মনে হচ্ছে না। এটার আপনার ইতিহাসও তাই বলে। ইরান কিন্তু ঐতিহাসিকভাবেই এরা বড় যোদ্ধা জাতি। এদের সাম্রাজ্য ওদের যিশুর জন্মের আগে সাইরাস দি গ্রেট, একদম। আর ইরান শব্দটার থেকেই কিন্তু আরিয়ান বা আর্য শব্দটা কিন্তু ইরানের। ইরানিয়ান, আরিয়ান। তো এই ইরানদের সাথে এত সহজভাবে পেরে উঠবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তাদেরকে আর বর্তমানে যাকে দেওয়া হয়েছে মুস্তফা খামেনি, ও কিন্তু বেশ মানে একজন নলেজেবল ব্যক্তি। আমি মোস্তফা খামেনি নিয়ে আলাদা করে আসবো, কিন্তু আপনি যে বক্তব্যটা দিলেন সেটা নিয়ে আমি কামরুজ্জামান সাহেবের কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আপনি এখানে খেয়াল করেছেন ইরানের উপরে হামলার পরে আপনি দেখেন ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে হচ্ছে চীন, এবং চীনের যে অর্থনৈতিক উন্নয়ন বা যাই বলেন না কেন এটার উপর অনেকটা নির্ভরশীল। দেখেন সেই চীন কোনো উচ্চবাচ্য করছে না, এদিকে রাশিয়াও কিন্তু কোনো রকম এগিয়ে আসছে না, লিপ সার্ভিস। যদি এই ঘটনাগুলো আমেরিকা ক্রমান্বয়ে করেই যেতে থাকে তাহলে ওই দুটি দেশ, কিছুক্ষণ আগে যে আমাদের মাহফুজ সাহেব যেটা বলছিলেন
যে বিশ্ব ব্যবস্থাটা ভেঙে গেছে, যেহেতু নিরাপত্তা পরিষদ সেইভাবে অ্যাক্ট করছে না, সব কিছুই ট্রাম্পের কথাই চলছে। তাহলে সেইটা যদি হয়, তাহলে রাশিয়া এবং চীন তারা কি অক্ষত থাকবে কিনা, বা তারা এদিকে এগিয়ে আসবে কিনা? আগুনের আঁচ তো তাদের গায়েও লাগবে। জি, জি, যারা কামরুজ্জামান আপনি শুনতে পেয়েছেন? জি। তো মানে রাশিয়া এবং চীন নিয়ে যেটা বললেন, মানে আসলে এই ধরনের যুদ্ধে কিন্তু সবাই এফেক্টেড, কারণ এখানে তো গ্রাউন্ড ব্যাটেল হচ্ছে না, এখানে পদাতিক বাহিনী, ইনফেন্ট্রি বাহিনী, গ্রাউন্ড ফোর্স যাচ্ছে না, এখানে যেটা হচ্ছে এটা আপনার কাইনেটিক ওয়ার। তার মানে আপনার মিসাইল দিয়ে, বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল, তারপরে ড্রোন, এগুলো দিয়ে Land-এর- যুদ্ধ চলছে। তো land-এর একটা যুদ্ধ এগুলোরও শুরু- কিন্তু আপনার জি। একটা মানে কুর্দিদের। সীমা পরিসীমা আছে। এগুলোরও আপনার, যেমন আমরা দেখেছি যে ইরান যখন আপনার বোমা ফেলছে, ওখানে এই বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আয়রন ডোম, ওদের যে কাউন্টার মেজার, এগুলো কিন্তু কস্টলিয়ার। মানে একটা মিসাইল ছোড়ার জন্য যেই কস্ট, এই মিসাইলটা যেন ওই দেশের ওই গ্রাউন্ডে হিট না করে, এটাকে আকাশেই যেন নষ্ট করে দিতে পারে, ওই পদ্ধতি পরিচালনা করার কস্ট কিন্তু অনেক বেশি। আচ্ছা, এবং আমরা যেটা জানতে পারছি যে ইরানের কাছে মজুদ আন্ডারগ্রাউন্ড মানে অনেক রয়েছে, বিকজ এরা বিগত 30 বছর বা তারও অধিককাল সময় নিয়ে কিন্তু এই ধরনের একটা মানে ওদের উপরে এই ধরনের হামলার একটা আশঙ্কা ওদের মনে ছিল, এবং একদম। এটার উপর ভিত্তি করে কিন্তু এরা প্রিপারেশন নিয়েছে। তো এটার সাথে আপনার এখন আমরা চায়না, রাশিয়া, এদের প্লে, প্লাস নর্থ কোরিয়া, ওদিকে কিন্তু তাইওয়ান আছে। তাইওয়ান ইজ অ্যানাদার ফিল্ড, জি। যেখানে চীন যেখানে চায়না- থাকবে তাইওয়ান সেখানে থাকবে না, সোজা কথা। জি। জি। তো যাই হোক না, তাইওয়ানের উপরে এখন চীন কিন্তু যদি ওদিক থেকে এই আর্মামেন্ট এবং যদি রিসোর্স যদি আপনার এই প্যাসিফিক কমান্ড থেকে সেন্ট্রাল কমান্ডে সরে আসে এই যুদ্ধের কারণে, তখন কিন্তু ওই জায়গাগুলো ভালনারেবল হয়ে যাবে। বুঝতে এই পারছি, মানে ব্যাপারগুলো যেভাবে আমাদেরকে- মেরুকরণ হচ্ছে তাতে জি। একটা মানে বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাচ্ছে আমরা। আমি ইসলাম কাকু, যে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, মানে জাতিগতভাবে পারস্যের সবচেয়ে বড় কনফিডেন্সের জায়গা হচ্ছে তাদের ইতিহাস, তাদের ইতিহাস, ঐতিহ্য। জ্ঞান, বিজ্ঞান হ্যাঁ। সবকিছু মিলে। এবং যেটা আসলে জনাব কামরুজ্জামান বললেন যে তারা জানে যে তাদের উপরে আগ্রাসন চলবে, যে কোনো প্রস্তুতি তারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা নিচ্ছে। আপনার মনে হয় কিনা যেই হুমকিটা বা বালখিল্য কথা যেটা বললেন লিন্ডসে গ্রাহাম, তারা অন্যান্য দেশে পারলেও ইরানে সেটা পারবে কিনা? এখানে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। তার কারণ আপনি সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে সব কিছু মিলায়ে এখনো পর্যন্ত আমেরিকা নাম্বার 1, একেবারে শীর্ষস্থানীয়। আচ্ছা, তার সঙ্গে যুক্ত হয়েছে কে? সামরিক শক্তির দিক থেকে 15তম, মানে 15তম হচ্ছে ইসরায়েল। তাহলে কিন্তু গোয়েন্দা সক্ষমতার শীর্ষে। গোয়েন্দা সক্ষমতার শীর্ষে। তাহলে এইরকম দুটো শক্তি একত্রিত হয়ে 16তম যে শক্তি, সামরিক শক্তির দিক থেকে ইরান, এই 16তম শক্তির সঙ্গে মানে কত কম শক্তি, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমাদের এই শক্তিটা তো আমাদের একেবারে খুব অথেন্টিক। তো এইরকম একটা শক্তির বিরুদ্ধে এই দুইটা শক্তি মিলে মানে আগ্রাসনটা চালাচ্ছে। তাহলে সেখানে ইরান যে এই পর্যন্ত টিকে আছে, এবং অনেকে হয়তো অনেক রকম ব্যাখ্যা করবে, দিন শেষে কিন্তু ইরান অনেক ক্ষতির সম্মুখীন হবে। আর যেহেতু কেউ কোনো কথা বলছে না, সেই ক্ষতির পরিমাণটা মানে অসীম, এটা এখন বলা যায় না। আর একটা পর্যায়ে যে কিন্তু আসলে ইরানেরই পরাজয়টা হবে, যেভাবে বলি না কেন। ইরান এখানে যে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে টিকে যাবে বা বিজয়ী হবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না। খুব স্পষ্ট করে বলেন। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও একবার অধ্যাপক মতিনুর রহমান আপনার কাছে আসতে চাই। বোধহয় আমি আপনাকে এবার স্পষ্ট করে শুনতে পারবো। লিন্ডসে গ্রাহামের যে বেফাস মন্তব্য, কিন্তু বেফাস মন্তব্য করলেও তিনি হয়তো তাদের আসল উদ্দেশ্যটা বলে ফেলেছেন যে তেলের জন্যই এই ইরানে হামলা। একটু ব্যাখ্যা করবেন, মানে বিষয়টা এতটা সহজ হবে কিনা, যেটা আসলে ঘটেছে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে, ইরানের ক্ষেত্রে সেটা সম্ভব কিনা? জি। আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে এখানেও সেটি সম্ভব, ইউনাইটেড স্টেটস বা ইসরায়েল সেটা করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
যদিও ইউনাইটেড স্টেটস যে হামলাটা করেছে এটা তো আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে এই হামলাটা করেছে, এবং তারা পরিকল্পিতভাবে কাজটা করেছে। অর্থাৎ তারা যে সফল হবে এটি লক্ষণ তো দেখা যাচ্ছে। আপনি ইরানের সক্ষমতা কতটুকু, ইউনাইটেড স্টেটস এর সক্ষমতা কতটুকু এবং ইসরায়েলের সক্ষমতা কতটুকু সেটা আমরা সবাই স্পষ্ট জানি। একটা দেশ যুদ্ধ, আমি মনে করি যে পুরো পৃথিবী যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু পুরো পৃথিবী এফেক্টেড হবে বা যুদ্ধের সাথে লিপ্ত হবে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল, ইরান। এখন ইরানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, ইরান কিন্তু আপনার যত ধ্বংসাত্মক হোক না কেন তারা নিজস্ব যে স্ট্যান্ড এই জায়গাতে তারা অটল থাকবে এবং শেষ পর্যন্ত হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হবো কি ইরান তার জায়গাতে অটল থাকবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে, আমি ব্যক্তিগত মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে করোনাকালীন সময় তার যে অর্থনৈতিক সংকট, এই অর্থনৈতিক সংকট তার আভ্যন্তরীণ সংকট মোকাবেলা করার জন্য সে বিশ্বব্যাপী তার যে দৃষ্টি, এটি কিন্তু মূলত মধ্যপ্রাচ্যে তার দৃষ্টিটা প্রথম নিক্ষেপ করেছে। এই ঘটনাটি ঘটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কামরুজ্জামান সাহেব বলেছেন ভারসাম্যপূর্ণ যে বিশ্ব ব্যবস্থা এটি কিন্তু ধ্বংস হয়েছে, এবং এই ধ্বংস হওয়ার কারণে এখন ইউনিপোলার যে ডমিনেট কান্ট্রি অর্থাৎ হেজেমনিক স্টেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সব জায়গাতে সীমাটা প্রদর্শন করছে। তবে অন্যান্য যে অর্গানাইজেশন, ইউনাইটেড স্টেটস বলেন অথবা রিজিওনাল সাব রিজিওনাল অর্গানাইজেশন, সবগুলো এখন হয়ে গেছে। ফলশ্রুতিতে এই জায়গাতে কিন্তু ইরান মোরলেস বলা যায় যে এক রাষ্ট্র হিসেবে কিন্তু এফেক্টটা পড়ছে। আমি মনে করি যে আমরা শুধুমাত্র আবেগ কোনো দিকে কথা না বলে, আমরা বিভিন্ন প্রপাগান্ডার মধ্যে না থেকে আমি ব্যক্তিগত মনে করি যে যুদ্ধটা আসলে কোনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু মার্কিন যুদ্ধের মূল টার্গেট হচ্ছে যে ইরানের যে একচ্ছত্র আধিপত্য আয়াতুল্লাহ আলী খামেনির যেটি ছিল ইসলামিক প্রজাতন্ত্র এবং তাদের যে মনার্কি, এই রেজিমটা পরিবর্তন করার জন্য তারা কিন্তু পরিকল্পনা নিয়েছে। এখন যে কাজটি হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে মোস্তফা খামেনি ইরান এখন চুজ করছে, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব বেশি গ্রহণ করবে বলে আমার মনে হয়। কিন্তু ইরানের মতো করে মানে মার্কিন যুক্তরাষ্ট্র মতো করে কিন্তু ইরানের তাদের নেতারা নির্ধারণ করবে। একদম একদম, মানে আপনি যেই বার্তাটা দিলেন, যে বক্তব্যটা আপনি আপনার জায়গা থেকে দিলেন, আমি আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষকদের ক্ষেত্রেও এই একই টোনটা পাচ্ছি, যে তারা বলছে যেভাবে যুদ্ধ এগোচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই জোট আসলে ইরানকে কাবু করে ফেলতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে কৌশলগত অনেক তথ্য আসলে বের করা যাচ্ছে না ইরানের কাছ থেকে। অর্থাৎ ইরান যে আগামীকাল কি কাজটা করবে সেটা ঠিক এই মুহূর্ত থেকে কেউ প্রেডিক্ট করতে পারছে না, আর এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই, একটা ছোট্ট তথ্য আপনাকে জানাই। প্রথমত আপনি নিজেও জানেন যে এই ২৬ সালের এপ্রিলে বেশ কিছু সফর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, চীন সফর করার কথা তার, এবং তিনি সেখানে শি জিনপিংয়ের সঙ্গে একটা বৈঠক করবেন। আবার কম্বোডিয়া রাষ্ট্রীয় সফর হওয়ার কথা, সেখানে শি জিনপিং যাবেন এবং সেখানেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে আনঅফিসিয়াল। এবং গেল দুদিন আগে শি জিনপিং বলেছেন যদি এপ্রিলের মধ্যে যুদ্ধ শেষ না হয় তাহলে কোনো বৈঠক তিনি করবেন না। আজকে লিন্ডসে গ্রাহাম স্পষ্ট করে বলেছেন যে তারা যেই আয়টা করবে ইরান থেকে, সেই ব্যবসার ফলাফল চীনের জন্য একটা দুঃস্বপ্ন হবে। চীনকে তিনি কোট করেছেন। এরপরও কি আপনার মনে হয় যে চীনের দিক থেকে কোনো বড় প্রতিক্রিয়া আসবে না? না, চীন কিন্তু যথেষ্ট স্থিতিশীল অবস্থায় আছে এবং এই যুদ্ধে চীন তেমন একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ আপনি যদি দেখেন যে ভবিষ্যতে কখনো এই যুদ্ধ থেমে যায় এবং কোনো একটা শান্তি চুক্তি হয় বা যুদ্ধ বিরতি চুক্তি হয় বা যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হয়, সেই চুক্তির মধ্যস্থতার ক্ষেত্রে অথবা চুক্তিতে কি লেখা থাকবে না লেখা থাকবে সেইখানে রাশিয়া এবং চীন তাদের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি রাশিয়া এবং চীন যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নাও নেয় তবু সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং যুদ্ধ যদি শেষ হয় এবং যুক্তরাষ্ট্র যে দুটো কল করেছে, একটা হলো যে সে রেজিম চেঞ্জ করতে চাচ্ছে ইরানে, আর দ্বিতীয় হলো যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে সেটা বন্ধ করতে চাচ্ছে। এখন ধরেন যুদ্ধ বিরতি হলো বা যুদ্ধ বন্ধ হলো এবং একটা চুক্তি হলো, সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র যদি তখন চায় যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না, এইটা যুদ্ধ বন্ধের চুক্তিতে লেখা থাকবে, তখন কিন্তু রাশিয়া এবং চীন বাধা দিবে এই অজুহাতে যে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি থাকতো এবং যদি ইরান পারমাণবিকভাবে সক্ষম হতো তাহলে তো যুক্তরাষ্ট্র তাকে আক্রমণ করতো না। তার মানে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালাতে চাচ্ছে এইটা যে তার একটা লেজিটিমেট রাইট সেটা তখন প্রমাণিত হবে।
কিন্তু মানে এই জন্য আপনার সরি জি, মানে চীনের আপনি শেষ করুন, জি। ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু Sorry, চীনের আপনি কিছু একটা বলছিলেন। বিষয় তো আমরা সবাই জানি যে ইরানের যে তেলের সাপোর্ট সেটা চীন দীর্ঘদিন ধরে নিচ্ছে ঐতিহাসিকভাবে। জি। তারা আসলে একটা ভালো পার্টনারশিপের মধ্য দিয়ে আছে। সামরিক সহায়তা তারা দেবে এবং বিনিময়ে আসলে তেলটা তারা নেবে ইরানের কাছ থেকে, এমন একটা চুক্তির কথা আমরা জানি। হরমুজ প্রণালী জি। বন্ধ হয়ে যাওয়া এবং ইরান অস্থিরতা হওয়া, এটা অন্তত জ্বালানি দিক থেকে চীনকে তো কিছুটা হলেও ভোগাবে, কি বলবেন? না, কিন্তু হরমুজ প্রণালী ইরান বন্ধ করলেও ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যে এটা চীনে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, আচ্ছা। ওইটা ছাড় দেওয়া আছে। আর যদি ধরেন অন্য কোনো কারণে সেটা বাধাগ্রস্ত হয়, ইরান দিল না কিন্তু অন্য কোনো দেশ দিল, যুক্তরাষ্ট্র দিল, বাধাগ্রস্ত করে, চীনের তো সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, সে অন্য যে কোনো সোর্স থেকে তেল কিনতে পারবে। এবং শুধুমাত্র যে সেই হরমুজ প্রণালীর উপরে বা ইরানের উপরে নির্ভর করছে চীন তা কিন্তু না, সৌদি আরব থেকেও কিন্তু চীন আপনার জ্বালানি সংগ্রহ করে থাকে এবং তাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। আপনার যদি মনে থাকে যে চীনের মধ্যস্থতায় কিন্তু ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল না, সেই সম্পর্ক পুনঃস্থাপন করা হয়েছিল। এবং এই পুনঃস্থাপন করার পরে চীনের যে একটা রোড এবং বেল্ট ইনিশিয়েটিভ আছে, জি। সেইখানে কিন্তু একই প্রজেক্টের আন্ডারে মানে একই পরিকল্পনার অধীনে ইরান এবং সৌদি আরব কিন্তু যুক্ত। এখন দেখেন, একটা দেশ আপনার দেশে দেশে যুদ্ধ করে বেড়াচ্ছে, আর আরেকটা দেশ সে কোনো দেশে মিসাইল নিয়ে যাচ্ছে না, কোনো দেশে ড্রোন অ্যাটাক করছে না, কোনো বোমা ফেলছে না, বুলেট নিয়ে যাচ্ছে না, কিন্তু পাশাপাশি সে সেইখানে ব্রিজ করে দিচ্ছে, কালভার্ট করে দিচ্ছে, উন্নয়ন কাজ করতেছে। ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে এই আছে। দুইটা এক্স্যাক্টলি, তো এই দুইটা দেশের মধ্যে তখন মানুষের তো ন্যাচারাল চয়েস হবে সেই দেশটা, যে দেশটা যুদ্ধ করতে যাচ্ছে না কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা বিভিন্ন ভাবে করছে। তো চীন তো আপনার এই যুদ্ধের মধ্য দিয়ে চীন আরো প্রমাণ করতে পারছে এবং সে মানুষের যে হার্ট সেটা উইন করছে। তো এইটা কিন্তু চীনের একটা বিশাল বড় বিজয়। এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও চীন কিন্তু এই বিজয়টা অর্জন করছে। আচ্ছা, মানে চীন তার দিক থেকে আসলে সেই ট্র্যাক, সেই পজিশন বা সেই নীতিগত ব্যাপারটা আসলে শক্তভাবে ধরে রেখেছে। আমি একটা বিরতিতে যাব এবং বিরতি ফিরে এসে যারা মতিনুর রহমান, একটা বিষয় আপনার কাছে একটু জানার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ইরান একদিকে এবং খুব বেশি হলে ইরাকের একটা ছোট্ট অংশ বা লিবিয়ার একটা ছোট্ট অংশ ইরানকে হয়তো সাপোর্ট দিচ্ছে, বাদ বাকি গোটা মধ্যপ্রাচ্যই যেন ইরানের থেকে একটু দূরত্ব বজায় রাখছে। এবং যেটা আসলে যেন মাহফুজুর রহমান স্পষ্ট করছিলেন, প্রতিরক্ষা সহায়তা অনেক বড় ফ্যাক্টর, যেটা দিয়ে আসলে অনেককে চুপ করিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।